Okay, then quality of tea, factors affecting quality of tea liquor, that means edible part যেটা ড্রিঙ্কিং টি এর মাধ্যমে আমরা যে পার্টটা অর্থাৎ সলিবল পার্ট যেটা আছে যেটা আমরা পান করে থাকি তার কোয়ালিটি কি কি ফ্যাক্টর দ্বারা নিয়ন্ত্রিত হয়। এটা এক নম্বরে দেখো, দ্য কোয়ালিটি অফ ম্যানুফ্যাকচার টি ডিপেন্ডস অন দ্য টাইপ অফ বুশ। আমরা গত ক্লাসে বলেছি দুটো পাতা একটা কুড়ি হলে এটা হলো স্ট্যান্ডার্ড প্লাকিং, এবং তাহলে সেই ক্ষেত্রে যে চা হবে of course that tea will be good quality. Handling of leaf, withering, rolling, fermentation, drying and general condition of the factory. হ্যাঁ, তাহলে এই যে স্টেপ গুলো এখানে বলা হয়েছে উইদারিং, রুলিং, ফার্মেন্টেশন, আগামী ক্লাস আজকের ক্লাসে আমরা উইদারিং, রুলিং পর্যন্ত পড়াবো। তাহলে এই ধাপগুলো হলো টি প্রসেসিং এর ধাপ। তাহলে আমরা বললাম টাইপ অফ বুশ, স্ট্যান্ডার্ড অফ প্ল্যাকিং, হ্যান্ডলিং অফ লিভ, এই লিভটাকে আমরা কিভাবে হ্যান্ডেল করছি, এবং ওর প্রসেসিং এর যে ধাপ যেগুলো আছে সেই ধাপগুলো দ্বারা নিয়ন্ত্রিত হবে, কন্ট্রোলড হবে কি টি লিকারের কোয়ালিটি। ওকে, দেন if the leaf is damaged during transit to the factory, fermentation may start that cannot be controlled. Quick transportation, avoidance of tight packing in bags, least exposure to sun and rain, and better road communication are prerequisites of manufacturing good quality tea. আমরা যদি ভালো মানের লিকার তৈরি করতে চাই, খুবই অ্যাট্রাকটিভ লিকার তৈরি করতে চাই, ইন দ্যাট কেস তাহলে ফ্যাক্টরি থেকে গার্ডেন এর ডিসটেন্স কি হবে, বেশি হবে না না কম হবে? কম হবে। ফ্যাক্টরি থেকে গার্ডেনের ডিসটেন্স কম হবে, এবং যত দ্রুত আফটার প্লাকিং কত দ্রুত এটা আমরা ফ্যাক্টরিতে ট্রান্সফার করতে পারি সেটা একটা বিষয় থাকবে। তা না হলে কি হবে, ফার্মেন্টেশন মে স্টার্ট দ্যাট ক্যান নট বি কন্ট্রোলড। তাহলে অ্যাভয়েডেন্স অফ টাইট প্যাকিং ইন ব্যাগস, হ্যাঁ, এক বস্তা বা বাস্কেটে বা ঝুড়িতে কি করা যাবে না, টাইট প্যাকিং করা যাবে না। তাহলে কি হবে, একটা আরেকটার ঘর্ষণে এসে কিন্তু সেইখানে ড্যামেজ হতে পারে। লিস্ট এক্সপোজার টু সান এন্ড রেইন, যত কম পারা যায় কি রোদ এবং বৃষ্টি থেকে তাদেরকে রক্ষা করতে হবে। বেটার রোড কমিউনিকেশন আর প্রিরিকুইজিটস অফ ম্যানুফ্যাকচারিং কোয়ালিটি টি। ওকে, then বলা হলো the standard of plucking has a great effect on the physical and chemical composition of the leaf and quality of made tea. পরের একটা স্লাইডে আমরা দেখব, অবশ্যই এটা গত দিনও আমি বলেছিলাম, যত কোর্স প্লাকিং হবে কেমিক্যাল এন্ড ফিজিক্যাল কম্পোজিশন আমরা যেটা দেখেছি দুটো পাতা একটা কুড়ির বৈশিষ্ট্যের মধ্যে সলিবল পার্ট, ইনসলিবল পার্ট, সলিবল পার্ট হলো 48%, ইনসলিবল পার্ট 52%, এবং সেইখানে এই যে কম্পোজিশন, কেমিক্যাল কম্পোজিশন, যত কোর্স প্লাকিং হবে কেমিক্যাল কম্পোজিশনের তত ভেরিয়েশন হবে, এবং কোর্স প্লাকিং এর ক্ষেত্রে কোয়ালিটি অফ মেড টি যেটা সেটা অফকোর্স ডিটেরিয়েট করবে। এই জন্য স্ট্যান্ডার্ড অফ প্লাকিং, স্ট্যান্ডার্ডটা কি আমরা বলেছি দুটো পাতা একটা কুড়ি রাখতে হবে। ওকে, the mature and more lignified leaf of course plucking is not easily macerated. Macerated that means এটাকে এই যে টুকরো টুকরো করা আর কি, তাহলে সেই কাজটা সহজে করা যাবে না। The polyphenols and enzymes are not intimately mingled. Mingled means mixed together. তাহলে চায়ের মধ্যে আমরা দেখেছি পলিফেনলস যেন কত পার্সেন্ট, অলমোস্ট 30%। তাহলে সেই পলিফেনল এবং এনজাইমস বিভিন্ন ধরনের নাইট্রোজেনাস কম্পাউন্ড যেগুলো আছে সেইগুলো একসাথে মিক্স হবে না, রেজাল্টিং ইন ইনফেরিয়রিটি। কি এই যে কোয়ালিটি লিকার যেটা সেটা ইনফেরিয়র কোয়ালিটির হবে। ফাইন প্লাকিং প্রোভাইডস physical and chemically most suitable shoots for quality tea with good liquoring characters and favorable appearance. Okay, তাহলে আমার of course we have to maintain fine plucking by standard of plucking to provide good quality tea. এইখানেই দেখো একটা টেবিলার ফর্মে আমরা নিয়ে আসছি যেখানে দেখা যাচ্ছে কি পলিফেনল ইন পার্সেন্ট। দেখো ফার্স্ট ইন্টারনোড দুটো পাতা একটা কুড়ি পর্যন্ত পলিফেনল কিন্তু একটা সার্টেন অ্যামাউন্ট মেনটেন করছে। যখনই আমরা
সেটা সেকেন্ড ইন্টারনোডে চলে যাচ্ছি, দ্যাট ইজ ড্রাস্টিক্যালি রিডিউসড, অলমোস্ট হাফ হয়ে যাচ্ছে না, 10.92 থেকে 5.28% চলে আসছে। অনুরূপভাবে ক্যাফেইনের পরিমাণও কিন্তু ইন্টারনোড গুলোতে কমে যাচ্ছে। অন্যান্য জায়গায় লিফে দেখো মোর দেন 3, আর ইন্টারনোডে এসে যত কোর্স প্লাকিং হচ্ছে তত ক্যাফেইনের পরিমাণও কমে যাচ্ছে। ক্যাফেইনের পরিমাণ কমে যায়, ক্যাফেইন যেন কত পার্সেন্ট আমরা এক্সপেক্ট করি আমাদের টি লিকারে, ক্যাফেইন কত পার্সেন্ট গতদিন আমরা ক্লাসে দেখিয়েছি? কেউ ক্যাফেইন কত পার্সেন্ট? 4%. 4%, ভেরি গুড। আর অ্যামাইনো অ্যাসিড 7%, সুগার এন্ড গামি ম্যাটারস অলমোস্ট 3% না, আর পলিফেনলস হলো অ্যাবাউট 30%। ওকে, এখন আমরা দেখব এ কাপ অফ টি, অ্যাকচুয়ালি এ কাপ অফ লিকার। হ্যাঁ, তাহলে এ কাপ অফ লিকার, লিকারটা কি? দ্য লিকুইড produced by the tea leaf is sometimes referred to as the tea's liquor. When appreciating tea's liquor, pay attention to its color, aroma as well as its taste. হ্যাঁ, তাহলে এইখানে এই যে পরের সেন্টেন্স যেটা, সেইটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা যদি কোনো এক কাপ চাকে অ্যাপ্রিসিয়েট করতে চাই, এর গুণাগুণ জাজ করতে চাই, in that case you must have to pay attention to its appearance, that means color, then aroma বা flavor, as well as taste. Of course taste is another important thing. তাহলে তিনটা জিনিসের দিকে আমাদেরকে গুরুত্ব দিতে হবে যদি আমরা এক কাপ চাকে এপ্রিসিয়েট করতে চাই, এটা ভালো মন্দ বা যা বাছ বিচার করতে চাই। কি কি? তাহলে অ্যাপিয়ারেন্স, অ্যারোমা এন্ড টেস্ট। অ্যাপিয়ারেন্স, অ্যারোমা এন্ড টেস্ট। ওকে, তাহলে প্রথমেই দেখা যাক টেস্ট অফ টি। টেস্ট কি কি দ্বারা এই টেস্ট নিয়ন্ত্রিত হয়? Phenolic compounds, caffeine and amino acids are the main contributors to the taste of tea. তাহলে এই জিনিসটা আমাদের জানা থাকতে হবে, টেস্টের সাথে রিলেটেড কে কে? Phenolic compounds আমরা দেখেছি অলমোস্ট 30%, একটু আগেও আমি বলেছি ক্যাফেইন অ্যাবাউট 4%, অ্যামাইনো অ্যাসিড 7%। তাহলে এই জিনিসগুলো হলো টেস্টের সাথে রিলেটেড। The characteristic taste of tea is a balanced mixture of astringency, bitterness, umami and slight sweetness. হ্যাঁ, তাহলে যদি ভালো মানের এক কাপ চা তৈরি হয়, in that case এই এদের ব্যালেন্স মিক্সচার সেখানে থাকবে কি? astringency, that means the এটাকে কি বলা হয়, খুবই শার্প এন্ড পেনিট্রেটিং পাওয়ার অফ টি। শার্প এন্ড পেনিট্রেটিং পাওয়ার অফ টি, অর্থাৎ এইখানে পেঁয়াজের যেমন একটা ঝাঁজ আছে, চায়ের যে ঝাঁজ যেটা, সেইটা হলো তার অ্যাস্ট্রিনজেন্সি। একটু আগে আমি তোমাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে শুধু লিকার চা আমরা টেস্ট করেছি কিনা, শুধু লিকার উইদাউট সুগার এন্ড মিল্ক। হ্যাঁ, তাহলে সেইটার মধ্যে চুমুক দিলে ওর যে শার্পিং পাওয়ার যেটা, অর্থাৎ আমার জিহ্বায় যে স্বাদটা অনুভব করে, তিক্ত স্বাদ যেটা, সেইটাই হলো অ্যাস্ট্রিনজেন্সি। উমামি অ্যাকচুয়ালি ডিউ টু অ্যামাইনো অ্যাসিডস। আমরা পার্টিকুলারলি ভেজিটেবলস, এই মেয়েরা তোমরা এইরকম কি কখনো হয়েছে যে ভেজিটেবলস শুধুমাত্র পানি আর একটু লবণ দিয়ে আমরা সিদ্ধ করেছি এরকম কোন ধরনের? জি স্যার। তখন যে শুধুমাত্র লবণ, পানি, অল্প একটু পানি আর একটু লবণ দিয়ে আমরা যে সিদ্ধ করি ভেজিটেবলস, তখন যে গন্ধটা আসে, এটা কি খুবই কি ফেভারেবল বা সুন্দর গন্ধ নাকি? না স্যার। গন্ধটা কি আকর্ষণীয় নয়, না অ্যাট্রাকটিভ না, তাই না? হ্যাঁ, অ্যাট্রাকটিভ? জি স্যার। না স্যার। আচ্ছা, অ্যাট্রাকটিভ নয়, কিন্তু আসলে that type of smell, that type of scent is known as umami বা ব্রোদি টেস্ট। তাহলে ব্রোদি টেস্ট বা উমামি কি, এটা আমরা বুঝতে পেরেছি না? মানে এটা আসলে অ্যাট্রাকটিভ না, একটু কি বলে আনপ্লিজেন্ট। হ্যাঁ, and slight sweetness.
আর এই স্লাইট সুইটনেস আসলে অ্যামাইনো অ্যাসিড যেগুলো আছে চায়ের মধ্যে, সেই অ্যামাইনো অ্যাসিড আসলে এই সুইটনেস এর সাথে জড়িত, এবং উমামি যেটা সেটার জন্য। ওকে, তাহলে ক্যাটিচিন এন্ড देयर ডেরিভেটিভস আর দ্য প্রিন্সিপাল কন্ট্রিবিউটর। ক্যাটিচিনটা কি? তাহলে ক্যাটিচিন নাথিং বাট কিন্তু পলিফেনল। আমরা আগের ক্লাসে দেখিয়েছি যে এইখানে টিতে যে পলিফেনলস আছে সেইগুলো ম্যাক্সিমাম হলো ক্যাটিচিন গ্রুপের। হ্যাঁ, okay, catechin and their derivatives are the principal contributors of the astringency and bitterness. Caffeine has a simple bitterness. Amino acids contribute to the brody taste with a slight sweetness or bitterness depending on the amino acid. Okay, তাহলে টেস্টের সাথে কারা কারা জড়িত এবং কে কোন ধরনের স্বাদের সাথে রিলেটেড সেটা আমরা ওই স্লাইডে দেখলাম। এখন দেখবো আমরা অ্যারোমার সাথে কারা কারা জড়িত। অফকোর্স অ্যারোমার সাথে ভোলাটাইল কম্পাউন্ডস টিতে যারা আছে, দ্যাট ভোলাটাইল কম্পাউন্ডস ইজ রেসপন্সিবল ফর টি অ্যারোমা রেফার্স। তাহলে টি অ্যারোমা রেফার্স টু টি's processing flavor, which is one of the most important factor in determining the quality of tea. Tea aroma is due to a number of different kinds of volatile compounds. একটু আগে আমরা যেটা বললাম, তাহলে volatile compounds কি হবে? আমি যদি বেশি চা লিকার তৈরির সময় অর্থাৎ পাতি দিয়ে বা চা পাতা দিয়ে আমরা যদি দীর্ঘক্ষণ বয়লিং টেম্পারেচারে এইটাকে হিট করতে থাকি, in that case we have to কি lose aroma. Am I right? জি স্যার। আচ্ছা, তাহলে অ্যারোমা যদি আমি পেতে চাই কি করতে হবে? অ্যারোমাটা পেতে চাই তাহলে কি করতে হবে? দ্রুত করতে হবে। হ্যাঁ, স্যার বেশি বয়েল করা যাবে না, জাস্ট মানে বেশি কম বয়েল boil করা করতে যাবে না, হবে। বা বেশি বয়েল করলেও আমি যদি বেশি বয়েল না করলে আবার কিন্তু চায়ের স্বাদ ওই রকম, ওই যে টেস্ট যেটা সেটা কিন্তু কম হয়। তাহলে এখন এই জন্য এক ধরনের তোমার এই টি প্রসেসিং কিট বা ওই যে ইলেকট্রিক কেটলি যেগুলো বের হয়েছে সেইগুলো কি হয়, উপরের দিকে গিয়ে কনডেনসেশনের ক্যাপাসিটি আছে, অর্থাৎ ভোলাটাইল কম্পাউন্ড যেটা তোমার বাষ্পীয় হয়ে বের হয়ে যাবে সেটা উপরের দিকে গিয়ে ক্যাপচার্ড হয়ে আবার কনডেন্স ফর্মে নিচে চলে আসবে, অর্থাৎ ওইটা আবার বাষ্পটা কি হবে, লিকুইড হবে, লিকুইড হয়ে আবার এইখানে মিশে যাবে, বের হয়ে যেতে পারবে না। ওই এই ধরনের এখন কিন্তু কেটলি, ইলেকট্রিক কেটলি বাজারে পাওয়া যাচ্ছে, জানি আমরা, দেখেছি। জি স্যার। হ্যাঁ, আচ্ছা, না তাহলে সেইগুলো ব্যবহার করলে আমরা কি করতে পারবো, অ্যারোমাটা সংরক্ষণ করতে পারবো, অর্থাৎ ভোলাটাইল কম্পাউন্ড যেগুলো সেগুলো উড়ে যাবে না এবং আমরা তাকে ক্যাপচার করতে পারবো, আমরা ভালো অ্যারোমা কিন্তু পাবো চায়ের। ওকে স্যার, বলো। স্যার যদি আমরা হাঁড়িতে চা বানাই সেক্ষেত্রে যদি ঢাকনা দিয়ে চাটা বানাই তাহলেও তো সম্ভব, তাই না? হ্যাঁ হ্যাঁ, অনেকটা কন্ট্রোল করা যাবে, পার্টিকুলারলি মাটির পাত্রে অনেক সময় দেখা যায় যে এই ক্যাপাবিলিটিটা উপরের দিকে, এটা ওই ওদের সংস্পর্শে এসে কনডেন্স হয়ে আবার নিচে পড়ে যায় আর কি। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা কিছুটা কন্ট্রোল করতে পারবো। ওকে, numerous compounds have been isolated টি ব্যাগের ক্ষেত্রে and ব্যাপারটা কেমন হবে? কি স্যার টি কে ব্যাগ যেন ইউজের ক্ষেত্রে ব্যাপারটা কেমন হবে স্যার? আবার বলো, বোঝা যাচ্ছে। টি ব্যাগের কথা বলতেছে, টি ব্যাগ হলে টি কি ব্যাগ রকম? না, টি ব্যাগ হলো আমার এখন হলো কি, আমি টি ব্যাগ দিলে একটা কিন্তু আমি এইখানে কি করি, পানিটাকে আগে ইচ্ছা মতো ফুটিয়ে নেই না, তাহলে সেই ক্ষেত্রে এই যতক্ষণ পর্যন্ত বাষ্প যাবে, বাষ্পের সাথে কিছু অ্যারোমা চলে যাবে তার চার্জ, তাহলে এইটা টি ব্যাগটা ব্যবহার করলে অলমোস্ট ওইটার চেয়ে সেফ হবে, কিছুটা হলেও অ্যারোমা প্রিজার্ভ করা যাবে। হুম, ওকে, তাহলে এখন কি কি কম্পাউন্ড, এই যে ভোলাটাইল কম্পাউন্ড গুলো দেখলাম আমরা, শুনলাম যারা অ্যারোমার সাথে জড়িত, তাহলে এই ভোলাটাইল কম্পাউন্ড গুলো কি কি আছে চায়ের মধ্যে, এই নামগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, এই নাম কয়টা একটু আমাদের মনে রাখতে হবে। গ্লাইকোসাইডস 3-হেক্সিনল একটা ভোলাটাইল কম্পাউন্ড, লিনালল অক্সাইডস, জেরানিয়ল, বেনজাইল অ্যালকোহল, 2-ফিনাইল ইথানল এন্ড মিথাইল স্যালিসাইলেট, এইগুলো হলো
ভোলাটাইল কম্পাউন্ড যেগুলো অলরেডি চা থেকে আইসোলেট করা হয়েছে এবং তারা অ্যারোমার সাথে জড়িত। ওকে, the aroma developed during the manufacturing process and the aroma quality is influenced largely by the condition of withering, rolling, fermenting, drying, variety and maturity of the tea leaves. Of course, তাহলে এইখানেও এইগুলো হলো কি টি প্রসেসিং এর স্টেপ। এই একটু পরেই আমরা দুইটা স্টেপ নিয়ে আজকে আলাপ আলোচনা করব। তাহলে এই টি প্রসেসিং এর স্টেপ গুলো দ্বারা কি হবে, অ্যারোমাটা কিন্তু নিয়ন্ত্রিত হবে। এখন একটু আগে যে টি ব্যাগের কথা বলেছিলাম, টি ব্যাগটার মধ্যে যে লিফ যেগুলো আছে সেইগুলো এই প্রসেসিং এর সময় যদি প্রপারলি প্রসেসিং না করা হয় তাহলে প্রসেসিং এর সময়ে কিন্তু অ্যারোমা লুজ হয়ে যেতে পারে, অর্থাৎ আগেই আমরা অ্যারোমাটাকে হারাইয়ে ফেলতে পারি। তাহলে সেই ক্ষেত্রে এই জন্য প্রতিটা স্টেপে নির্দিষ্ট টেম্পারেচার মেইনটেইন করা, স্টেপ গুলো অ্যাপ্রোপ্রিয়েটলি হ্যান্ডেল করা করলেই কেবলমাত্র আমরা ওই কম্পোনেন্ট গুলো, এই যে আমরা দেখলাম গ্লাইকোসাইডস অফ 3-হেক্সিনল, লিনালল, এই জাতীয় কম্পোনেন্ট যেগুলো আছে সেইগুলোকে ওয়েল প্রিজার্ভ করতে পারবো। আর ওয়েল প্রিজার্ভ যদি না হয়, অর্থাৎ প্রসেসিং স্টেপেই যদি সে ডেস্ট্রয় হয়ে যায় তাহলে কিন্তু আমরা ভালো অ্যারোমা পাবো না। দেন এইখানে কিছু জাস্ট তোমাদের জানার সুবিধার্থে প্রিকারসর, কম্পাউন্ডস এবং কন্ট্রিবিউশন, কে কোন ধরনের কম্পাউন্ড কোন ধরনের ফ্লেভার প্রডিউস করে। যেমন ফিনাইল ইথাইল অ্যালকোহল, দেখো ফ্লোরাল, হ্যাঁ, ফিনাইল অ্যাসিটালডিহাইড ফ্রুটি, হ্যাঁ, CH3-হেক্সিনল গ্রাসি, দেন দেখো ফিনলস স্মোকি, দেন ডাইহাইড্রোক্সি অ্যাক্টিনোডোলাইট সুইট টেস্ট, হ্যাঁ, স্মোকি, ক্যারামেল, পাইরান বা ক্যারামেল যদি থাকে তাহলে সেগুলো হলো ক্যারামেল টেস্ট দিবে। যদিও আমাদের দেশে এখন পর্যন্ত কি এই বিভিন্ন স্বাদের বিভিন্ন ফ্লেভারের টি পাওয়া যায় না খুব একটা, বাইরের দেশগুলোতে কিন্তু এইগুলো পাওয়া যায়, খুবই বহুল প্রচলিত। পার্টিকুলারলি জাপানে বিভিন্ন স্বাদের চা, বিভিন্ন ফ্লেভারের, আসলে ফ্লোরাল, ফ্রুটি, স্মোকি, ক্যারামেল, এই ধরনের স্বাদের চা কিন্তু পাওয়া যায় আসলে। তাহলে তার সাথে কে কোনটার সাথে রেসপন্সিবল, যেমন ক্যাটিসিন হলো অক্সিডাইজড পলিফেনল, এটা ফিনল কম্পাউন্ড এইখানে যেটা আছে সে কি করে স্মোকি টেস্ট দেয়। যারা স্মোকার তাদের জন্য এটা ফেভারেবল। আর স্মোকার ছাড়া তারা যদি এই চায়ের স্বাদ নিতে যায় তাহলে কি হবে, দেখা যাবে যে ভমিটিং টেন্ডেন্সি হয়ে যাবে। ওকে, দেন কালার বা অ্যাপিয়ারেন্স। স্যার আমরা একটা তাহলে প্রশ্ন ছিল কি? স্যার, আগের স্লাইডে যে কম্পাউন্ড গুলো দেখালেন ওগুলো কি বাইরে থেকে অ্যাড করতে হয়? না, এইটা আর্টিফিশিয়ালি ক্ষেত্র বিশেষে অ্যাড করা হয়, করে এই তোমার কি এই ফ্লেভারের দেওয়া যাইতে পারে। আর এইখানে অটোমেটিক্যালি অর্থাৎ ন্যাচারালি কিছু প্রোডাক্ট কিন্তু ফ্লেভারের জন্য টিতে রয়ে গেছে। এখন যখন আমি এই ফ্লেভার পার্টিকুলারলি টার্গেট করে এই ফ্লেভারের টি বাজারজাত করতে চাবো তখন কিন্তু আর্টিফিশিয়ালি এই কম্পোনেন্টটা যোগ করা হয়, অথবা চায়ের মধ্যে এই কম্পোনেন্টটাকে স্পেশাল কেয়ার নিয়ে যেন ওইটা ডমিনেন্সি শো করতে পারে সেই ব্যবস্থা করা হয় আর কি। আর্টিফিশিয়ালি কি স্যার প্ল্যান্টে মানে কোনো ভাবে দেওয়া হয় নাকি প্ল্যাকিং না, করার পরে মানে সেটা তোমার কেমিক্যাল কম্পাউন্ড হতে পারে, অথবা তোমার প্ল্যান্ট অরিজিনও হতে পারে। যেমন অন্য চায়ের পাতা থেকে ওইটা এক্সট্রাক্ট করে নিতে হবে এইরকম না, অন্য মেজর সোর্স অফ প্ল্যান্ট যেগুলো আছে সেইগুলো থেকে এক্সট্রাক্ট করে এইখানে মেশানো হতে পারে। ঠিক আছে? জি স্যার। ওকে, আচ্ছা, তাহলে অ্যাপিয়ারেন্স আসলে এইখানে কিছু কথা ডুপ্লিকেশন আছে। দেখো থিয়াফ্লেভিন, থিয়ারুবিগিন আসছে। থিয়াফ্লেভিন, থিয়ারুবিগিন গত ক্লাসে আমরা আলাপ আলোচনা করেছি, কাজে 1 নাম্বার সেই পয়েন্টটা আমি আলাপ আলোচনা করব না। বাট আমরা জেনেছি যে থিয়াফ্লেভিন, থিয়ারুবিগিন একটা ডাইমারিক কম্পাউন্ড আর একটা পলিমারিক কম্পাউন্ড, এবং ব্ল্যাক টি এর সাথে তারা জড়িত, এবং ব্ল্যাকনেস যেটা সেইটাতে তারা contribute করে। Then gallic acid formed during drying is reported to have positive correlation with blackness of made tea. Gallic acid
the formation of few for white detracted the appearance of black tea. Detracted, that means বিয়োজন, হ্যাঁ? Detracted, that means reduction, বা বাংলায় যদি বলি বিয়োজন, তাহলে কি the formation of few for white. এখন few for white কি? Few for white হলো nothing but the breakdown product of chlorophyll, হ্যাঁ? Breakdown product of chlorophyll that is detracted the appearance of black tea, অর্থাৎ black tea এর যে blackness সেইটাকে রিডিউস করে, whereas few phytin made a positive contribution. তাহলে few phytin হলো এইখানে একটা ডেরিভেটিভ, কার ডেরিভেটিভ? এটাও ক্লোরোফিলের ডেরিভেটিভ, ব্রাউনিশ গ্রিন ইন কালার, হ্যাঁ? few phytin, এটা ক্লোরোফিল, অর্থাৎ লিফের মধ্যে যে ক্লোরোফিল আছে তার একটা ডেরিভেটিভ হলো few phytin, সে ব্ল্যাক কালার দিতে সহায়তা করে। আর few for white, ক্লোরোফিল ডেস্ট্রয় হয়ে যে কম্পোনেন্টটা তৈরি হয় সে ব্ল্যাক কালার রিডিউস করতে চায়, এবং এই দুটোর একত্রে যে কন্ট্রিবিউশন তার সমন্বয়ে কিন্তু আমরা যে ব্ল্যাক টি এর কালার যেটা দেখি সেইটা এই কালারটা হয়। অ্যাকচুয়ালি এটা কি ব্ল্যাক টি আমরা যাকে বলি আসলে কি ব্ল্যাক? এটা ব্ল্যাক No, কিন্তু নয়, তাই না? হ্যাঁ, এই দুটোর আসলে এই কন্ট্রিবিউশনের ফলশ্রুতিতে এই মধ্যবর্তী একটা কালার আসলে তৈরি হয়। ওকে, the ratio of phytin and thiarubigins was suggested to be a good indicator of color বা appearance of tea. আর আগে থিওফ্লেভিন এবং থিয়ারুবিগিন আমরা বলেছি 1:10 রাখতে হবে, এবং 1:20 যদি হয়ে যায় তাহলে এটার কালার বা কোয়ালিটি ডিটেরিয়েট করবে। ওকে, তাহলে আমরা অ্যারোমা, টেস্ট এবং অ্যাপিয়ারেন্স তিনটা বিষয়ই আলাপ করলাম। যে তিনটা বিষয় কি চায়ের কোন আমরা যদি কি করতে চাই, অ্যাপ্রিসিয়েট করতে চাই, এক কাপ চা সম্বন্ধে মন্তব্য করতে চাই, ইন দ্যাট কেস এই তিনটা জিনিসকে আমাদেরকে গুরুত্ব দিয়ে বলতে হবে যে চাটা ভালো বা খারাপ। ওকে, বুঝা গেল? জি স্যার। জি স্যার। তাহলে আমরা টেস্টের সাথে কারা জড়িত জানলাম, অ্যারোমার সাথে কারা জড়িত জানলাম, অ্যাপিয়ারেন্স বা কালারের সাথে কারা কারা জড়িত, কোন ধরনের কম্পাউন্ড, তাদের কন্ট্রিবিউশন কি সেটাও আমরা কিন্তু জানলাম। ওকে, তাহলে এই বিষয়গুলো কিন্তু আমাদের জন্য একটু জানা থাকতে হবে, গুরুত্বপূর্ণ পরীক্ষার বিষয়ে। ওকে, নাও ফুড ভ্যালু। অবশ্যই চা এর ফুড ভ্যালু, এক কাপ চা যদি আমি পান করি তাহলে সেইখান থেকে কতটুকু ক্যালোরি বা কতটুকু ভাইটামিন, মিনারেলস বা আদার কি কি কম্পোনেন্ট আমি পাচ্ছি সেই বিষয়ে আমাদেরকে একটু ওয়াকিবহাল থাকতে হবে। এই কনটেক্সটেই এখন সেই বিষয়টা আমরা আলাপ আলোচনা করব। ওকে, তাহলে এইখানে ছবিতে আমরা দেখতে পাচ্ছি এক কাপ দুধ চা, না এক কাপ দুধ চা, খুবই অ্যাট্রাকটিভ। তাহলে এই এক কাপ দুধ চা তৈরি করতে আমার কম্পোনেন্ট কি কি লেগেছে দেখো, এক কাপ লিকার লেগেছে, দেন দুধ লেগেছে এবং চিনি লেগেছে, তাই তো? তাই না? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে এক কাপ লিকার থেকে দেখো ক্যালোরি যদি আমি চিন্তা করি তাহলে কত ক্যালোরি এসেছে? 4 ক্যালোরি। এক চামচ দুধ থেকে 10 ক্যালোরি এবং এক চামচ চিনি থেকে 25 ক্যালোরি। টোটাল এক কাপ দুধ চা থেকে তাহলে আমি কত ক্যালোরি পেলাম? 39 ক্যালোরিজ। হ্যাঁ, 39 ক্যালোরিজ। ওকে ওকে, তাহলে এইখানে তাহলে এই যে 39 ক্যালোরিজ ম্যাক্সিমাম কন্ট্রিবিউশন কার? চিনি। চিনি, চিনি না? 25 ক্যালোরি। তাহলে আমরা বেশি বেশি চিনি খাবো নাকি? এই ছাত্রীরা বেশি বেশি চিনি দিয়ে চা খাবো? হ্যাঁ, কেন? ক্যালোরি বেশি আছে তো, তোমরা তো ক্যালোরির সমস্যায় ভুগতেছো। হ্যাঁ, সবাই দেখা যায় যে না একেবারে কি খাবার দাবার, খাবারে ক্যালোরি নাই, ক্যালোরি ছাড়া খাবার খাচ্ছি। হ্যাঁ, চিনি খাবো? চিনি বেশি বেশি খাওয়া যাবে? হ্যাঁ, চিনি বেশি খাওয়া যাবে না।
চিনির অন্য নাম কি দেওয়া হয়েছে? WHO এবং অন্যান্য অর্গানাইজেশন গত 2-3 বছর যাবত এটাকে আলাদা একটা নাম দিয়েছে, কেউ জানি? হোয়াইট স্যার পয়জন। হোয়াইট পয়জন না, হোয়াইট পয়জন সাদা বিষ, হোয়াইট পয়জন সাদা বিষ। কি সাদা বিষ? কি চিনি। হ্যাঁ, তাহলে এইটা থেকে যতটা দূরে থাকা যায় এইটা মনে রাখতে হবে। আবার যত বেশি তোমার রিফাইন সুগার হবে তত কিন্তু এটা খারাপের দিকটা বেশি। রিফাইন বুঝি? হ্যাঁ, আমাদের দেশে দেখো, আমাদের যে সুগার মিলের চিনি এটা চলে না মার্কেটে। চলে? কেন চলে না? এটা বেশি রিফাইন না, এটা হলো একটু লালচে ভাব এবং এর মধ্যে অনেক ভিটামিন মিনারেলস রয়ে গেছে, অর্থাৎ আখের অনেক গুণাবলী এই লাল চিনিটার মধ্যে রয়ে গেছে। আমরা কি করি? বাইরে থেকে, বিদেশ থেকে এই যে সুগার ইম্পোর্ট করি এবং সেটা কি রিফাইন দবদবে সাদা এবং দেখতে খুব সুন্দর, আমরাও একটু বেশি দাম দিয়ে সেইটা কিনি। আর লালটা আমাদের দেশের সুগার মিলে যেটা প্রডিউস হচ্ছে সেটা আমরা পছন্দ করি না। উচিত? না স্যার, তাহলে এখন থেকে কি করব? লাল চিনি খাবো। হ্যাঁ, খাইতে হইলে লালটা যেন খাই, ঠিক আছে? খাইতে হইলে যেইখানে পারা যাবে না সেইখানে যেন লালটা খাই। লালটা খেলে কি হবে? এডিশনাল কিছু ভিটামিন মিনারেলস ওইখানে আছে, সেটা আমরা পাবো এডিশনাল। আর এই যে রিফাইন যেটা বেশি সাদা সাদা দবদবে, এটাতে কিন্তু এডিশনাল কোনো কিছু নাই, শুধু সুক্রোজ, শুধু সুক্রোজ। ওকে, আচ্ছা, তাহলে আমরা ক্যালোরির দিক থেকে দেখলাম 1 কাপ দুধ চা থেকে আমরা 39 ক্যালোরি পেতে পারি। ওকে, অন্যান্য কি আর বেনিফিট আছে? টি কন্টেইনস সেভারাল অফ দি ভিটামিনস হুইচ মেক আপ দি বি কমপ্লেক্স। বি কমপ্লেক্সের বিভিন্ন উপাদান টি এর মধ্যে রয়ে গেছে। দেখো, থায়ামিন, রিবোফ্লেভিন, নিকোটিনিক অ্যাসিড, প্যান্টোথেনিক অ্যাসিড, পার্টিকুলারলি এই 4টা ভিটামিন B1, B2, B3 এবং B5 রয়ে গেছে। About 10% of the daily vitamin B requirements can be made by 6 cup of tea. তার মানে 6 কাপ চা যদি কেউ খায় তাহলে ভিটামিন বি এর ডেইলি রিকোয়ারমেন্ট একজনের জন্য, তাহলে সে তার কি 10% মিট করতে পারে, অর্থাৎ ফিল আপ করতে পারে 10%। তাহলে যদি একজন 60 কাপ খায়, 60 কাপ খেলে কি হবে? তাহলে 6 কাপ খেলে 10%, তাহলে 60 কাপ খেলে কত? 100%। অর্থাৎ ভিটামিন বি কমপ্লেক্সের রিকোয়ারমেন্ট যেটা আছে সেটা চা থেকে ফুলফিল হয়ে যাবে, ঠিক কি না? এই কথা বলো। জি স্যার, এমনই হওয়ার কথা। ঠিক ঠিক না? মানে ম্যাথমেটিক্যালি ঠিক, তাই তো? হ্যাঁ, জি স্যার। ম্যাথমেটিক্যালি আমি যদি ক্যালকুলেশন করি তাহলে ঠিক আছে যে না 60 কাপ খেলে তাহলে আমার ডেইলি যে ভিটামিন ডি কমপ্লেক্সের রিকোয়ারমেন্ট সেটা ফুলফিল হয়ে যাবে। তাহলে এখন কি আমি যদি 2 কাপ খাই 60 কাপ খাওয়া শুরু করে দিব আজকে থেকে নাকি? না স্যার। হ্যাঁ, খাওয়া শুরু করব। 60 কাপ খাবো না। কেন খাবো না? যে না বললা বলো, স্যার কেন কেন খাবো না? 60 কাপ খাবো না, আমি তোমার সাথে এগ্রি করলাম 60 কাপ খাওয়া যাবে না, অবশ্যই যাবে না। কেন যাবে না? স্যার চাতে তো ক্যাফেইন আছে স্যার। হ্যাঁ, ক্যাফেইন আছে না, সেই এক্স্যাক্টলি। চাতে তো শুধু ভিটামিন বি কমপ্লেক্স নয়, এইখানে আমরা জেনেছি কি আরো লটস অফ কম্পোনেন্টস বা কম্পাউন্ড ইজ দেয়ার না? এইখানে আরো বিভিন্ন ধরনের কম্পাউন্ড রয়ে গেছে, তার মধ্যে কি আছে? আবার ক্যাফেইনও রয়ে গেছে। ক্যাফেইন একটা কম্পোনেন্ট বা কম্পাউন্ড যার প্রতি বেশি যদি আমি ইনটেক করি, ইন দ্যাট কেস অ্যাডিকশন হতে পারে, তাই না? আমি যদি বেশি ইনটেক করি অ্যাডিকশন হতে পারে। অ্যাডিকশন অর্থাৎ তখন আমি অ্যাডিক্ট হয়ে যাব চায়ের প্রতি, তাহলে এবং এটা নেশার মতো হয়ে যাবে এবং সেই ইয়ে থেকে তখন বের হওয়া যাবে না, সেটা মোটেই কিন্তু কাম্য নয়। তাহলে এবং আরো যে সমস্ত উপাদানগুলো রয়েছে সেইগুলো তাহলে কি হবে? 10 গুণ পরিমাণ বেড়ে যাবে। বেড়ে যাওয়া মানে তখন সেটা আমার বডির জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। তাহলে অফকোর্স
আমরা এইখানে যদিও এটা বলা হলো যে ডেইলি রিকোয়ারমেন্টের 10% ফিল আপ করা যায় 6 কাপ চা খেলে, এই জন্য আমি 60 কাপ খাওয়া শুরু করে দিব না। ওকে, ভেরি গুড। দেন অন্য কি কম্পোনেন্ট আছে যেগুলো হেলথের জন্য বেনিফিশিয়াল? তাহলে ক্যাফেইন আমরা দেখেছি, ইট স্টিমুলেটস দি সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এন্ড রেসপিরেশন, এবং উই গেট আলটিমেটলি রিফ্রেশ, উই ক্যান রিফ্রেশ আওয়ারসেলফ। দেন থিওফাইলিন, it helps in smooth muscle relaxation, discharge of urine and coronary dilution, and stimulates the heart. এই জন্য অনেক সময় বলা হয় চা হার্টের জন্য ভালো, আসলে কিন্তু ওই থিওফাইলিনের কারণে সে হার্টকে স্টিমুলেট রাখে, অ্যাক্টিভ রাখতে সহায়তা করে। দেন থিওব্রুমিন অনেকটা এই থিওফাইলিনের মতো কাজ করে। তাহলে আমরা উই ক্যান সে দাস দি ওভারঅল ইফেক্ট অফ ড্রিঙ্কিং টি ইজ বেনিফিশিয়াল। ওকে, তাহলে এই পর্যন্ত আমরা কি ফুড ভ্যালু অফ টি বললাম। অনেক সময় এই প্রশ্নটা আসে, ফুড ভ্যালু ডিসকাস ফুড ভ্যালু অফ টি, অথবা টি ড্রিঙ্ক টি ইজ বেনিফিশিয়াল, এক্সপ্লেইন। হ্যাঁ, এই ধরনের কোশ্চেন কিন্তু আমরা আগের প্রশ্নগুলোতে যদি দেখতে পাবো। তাহলে তখন কি আমাদেরকে একটা পয়েন্ট বললেই কিন্তু চলবে না, তাহলে ওই ক্যালোরি থেকে শুরু করে প্রথমে আমরা দেখলাম কি ক্যালোরিক ভ্যালু, দেন ভাইটামিনস, দেন এই কি তোমার ক্যাফেইন স্টিমুলেশন বা রিফ্রেশিং এবিলিটি, মাসেল রিল্যাক্সেশন, হার্ট স্টিমুলেট করা, এবং এইগুলো বলে আমাকে বলতে হবে যে না, তাহলে চা পান করা বেনিফিশিয়াল, বাট ওভার ড্রিঙ্কিং টি ইজ নট কি ডিজাইরেবল, No, No, sir. sir. আনডিজাইরেবল না? ওকে, No, sir. ওকে না, থ্যাংক ইউ। সুতরাং ফুড ভ্যালু নিয়ে আমাদের আলাপ আলোচনা এইখানে শেষ। এখন আমরা আমাদের প্রসেসিং অফ টি, পার্টিকুলারলি ব্ল্যাক টি এবং গ্রিন টি প্রসেসিং, তোমাদের সিলেবাসে এটা আছে, এইটা আলাপ আলোচনা করে আমাদের ক্লাস শেষ হয়ে যাবে। তাহলে আজকে আমরা টি প্রসেসিং এর দুটো ধাপ, উইদারিং এবং রুলিং শেষ করব নির্দিষ্ট সময়ের মধ্যেই অবশ্য। তাহলে এইখানে স্টেপস অফ টি প্রসেসিং, এই যে স্লাইডটা দেখা যাচ্ছে, এই স্লাইডের মধ্যে একই স্লাইডে আমরা গ্রিন টি, ব্ল্যাক টি প্রসেসিং এর স্টেপ গুলো নিয়ে আসছি। কেন? যেন পার্থক্যটা সহজে আমরা বুঝতে পারি, একটার প্রসেসিং এর সাথে আরেকটার প্রসেসিং এর কি পার্থক্য। তাহলে এইখানে গ্রিন টি, সিটিসিটি, অর্থোডক্স টি। তাহলে গ্রিন টি তো আমি বুঝে ফেললাম যে এটা গ্রিন, আর সিটিসি টি এবং অর্থোডক্স টি দুটোই আসলে কিন্তু ব্ল্যাক টি প্রসেসিং এর স্টেপ। তাহলে সিটিসিটা কি? সিটিসিটি কে যদি আমি ইলাবোরেট করি তাহলে এরকম দাঁড়ায় ক্রাশ, টিয়ার এন্ড কার্ল, ক্রাশ, টিয়ার এন্ড কার্ল, অথবা ক্রাশিং, টিয়ারিং, কার্লিং, ক্রাশিং, টিয়ারিং, কার্লিং। অথবা আর অর্থোডক্স বা ট্রেডিশনাল, অর্থাৎ সচরাচর প্রচলিত পদ্ধতি যেটা ব্ল্যাক টি প্রসেসিং এর, সেটাকে বলা হয় অর্থোডক্স টি, অর্থোডক্স ব্ল্যাক টি বা সিটিসিটি। তাহলে এই দুটো ধাপের মধ্যে আমরা যদি পার্থক্য দেখি, তাহলে কি পার্থক্য দেখা যায়? 2 নাম্বার স্টেপ। এইখানে 2 নাম্বার স্টেপে অর্থোডক্স বা ট্রেডিশনাল মেথড যেটা, সেইখানে আছে কি দেখো রুলিং, আর এইখানেই হলো সিটিসিতে সিটিসি বা ক্রাশিং, টিয়ারিং, কার্লিং যেটা, সেইখানে রুলিং এর পরিবর্তে এই ধাপটা এইখানে করা হয়। আর অন্য সব ধাপগুলো কিন্তু এই দুটোই সিটিসি এবং অর্থোডক্সে একই, উইদারিং, রুলিং, ফার্মেন্টেশন, ড্রাইং, সর্টিং, প্যাকেজিং, দেন মার্কেটিং। হ্যাঁ, ওকে, তাহলে এই গেল আমার ব্ল্যাক টি দুটোর মধ্যে তফাৎ। একটা হলো সিটিসি, কোন আর জায়গায় হলো রুলিং, অর্থোডক্স মেথডে রুলিং ব্যবহার করা হয়, আর সিটিসিতে সিটিসি। আর তাহলে অর্থোডক্স বা ট্রেডিশনাল বা বহুল প্রচলিত, সচরাচর প্রচলিত যেটা, সেটাই আমরা আলাপ আলোচনা করব। ওকে, দেন গ্রিন টির সাথে ব্ল্যাক টি এর পার্থক্য দেখো। 1 নাম্বার স্টেপ হলো কি এখানে উইদারিং, তাহলে এখানে কিন্তু উইদারিং নেই, উইদারিং এর পরিবর্তে আছে কি স্টিমিং। ঠিক আছে, তাহলে ব্ল্যাক টি এর সাথে গ্রিন টি প্রসেসিং এর নাম্বার 1 স্টেপটাই পার্থক্য, এবং সেইখানে হলো উইদারিং এর পরিবর্তে আছে স্টিমিং। 2 নাম্বার রুলিং, ঠিক আছে,
3 নাম্বার স্টেপে গিয়ে ব্ল্যাক টি প্রসেসিং এ হলো ফার্মেন্টেশন। তাহলে গ্রিন টিতে কিন্তু ফার্মেন্টেশন নেই, ফার্মেন্টেশন অনুপস্থিত। অ্যাকচুয়ালি ফার্মেন্টেশনটা যত বেশি কন্ট্রোল করা যাবে এবং যদি জিরো লেভেলে রাখা যায় তাহলে আমরা খুব ভালো মানের গ্রিন টি তৈরি করতে পারবো। আমাদের দেশে যে সমস্ত গ্রিন টি পাওয়া যায় সেইখানে দেখা যায় 10 to 50%, 10 থেকে 50% ফার্মেন্টেশন হয়ে যায়, কন্ট্রোল করতে পারে না, যার ফলশ্রুতিতে আমাদের দেশের গ্রিন টি এর মান কিন্তু ততটা ভালো নয় বাইরের দেশের গ্রিন টি এর তুলনায়। ওকে, আর অন্যান্য ধাপ, তারপরের ধাপগুলো কিন্তু একই, ড্রাইং, সর্টিং, প্যাকেজিং, মার্কেটিং, হ্যাঁ, এটসেট্রা। তাহলে গ্রিন টি এবং ব্ল্যাক টি প্রসেসিং এর ধাপের মধ্যে দুটো পার্থক্য। একটাতে হলো 1 নাম্বার ধাপ স্ট্রিমিং আছে গ্রিন টি প্রসেসিং এ, আর ব্ল্যাক টি প্রসেসিং এ উইদারিং আছে। আর ব্ল্যাক টি প্রসেসিং এ 3 নাম্বার ধাপে ফার্মেন্টেশন আছে, গ্রিন টিতে ফার্মেন্টেশন নেই। আর সিটিসি অর্থোডক্স, এই দুটোর মধ্যে তফাৎ হলো 2 নাম্বার স্টেপে অর্থোডক্সে রুলিং আর সিটিসি তে সিটিসি। ওকে, বুঝেছি? জি স্যার। জি স্যার। ওকে, কি আচ্ছা, এখন আমি একটু তোমাদের, স্যার আমাদের দেশে গ্রিন টির মানটা ভালো না কেন, এটা আরেকবার একটু বলবেন? হ্যাঁ না বলবো এখন। তার আগে শোনো, আমি এই যে চ্যাট বক্সটা ওপেন করলাম, এখন দয়া করে তোমরা এখানে তোমাদের ইয়েগুলো দিয়ে দাও, আইডি গুলো, ঠিক আছে? স্যার ফার্স্ট দুইটা স্লাইড একটু আবার দেখানো যাবে? ফার্স্ট দুইটা জি স্যার। ক্যাফেইন, হ্যাঁ, আর কোনটা দেখা যাচ্ছে? ফার্স্ট ক্যাফেইন, দুইটা স্লাইড, হ্যাঁ ক্যাফেইন। ক্যাফেইন, তারপরেরটা এইটা শেষ। জি স্যার, পরেরটা। স্যার তাহলে দৈনিক কত কাপ চা খাওয়া হেলদি? দৈনিক ওই যে 3 থেকে 4 কাপ বা 3 কাপের বেশি খাওয়া ঠিক না আসলে, হ্যাঁ, ঠিক আছে আমার দৃষ্টিতে আর কি, বুঝছো? কিন্তু জি স্যার। চা যারা বেশি পছন্দ করে দেখা যায় যে 6 কাপ 7 কাপ 10 কাপও খেয়ে ফেলে আর কি, হ্যাঁ, কিন্তু সেটা স্যার। খাওয়া মোটেই উচিত নয়। তাহলে ওই যে 10 কাপ খেয়ে ফেলে তার কিন্তু দৈনিক 10 কাপ না হলে পরের দিন না হলে চলে না, হ্যাঁ, তার মানে তখন এইটা ওই যে অ্যাডিকশন, যেটা আসলে আস্তে আস্তে সে অ্যাডিক্টেড হয়ে যায় চায়ের প্রতি আর কি। যে কোনো ধরনের অ্যাডিকশন ভালো কি? না স্যার। ভালো না, না সেইটা। স্যার। না স্যার ওকে, হয়েছে এইটা শেষ। ওকে, তাহলে আমি আবার আগের জায়গায় চলে যেতে চাই, আমরা যে এখানে ছিলাম। ওকে, আচ্ছা, এখন তাহলে উইদারিং, অর্থাৎ তাহলে প্রথমে আমরা ব্ল্যাক টি প্রসেসিং এর দুটো স্টেপ আজকে আলাপ আলোচনা করতে চাই। উইদারিংটা কি দেখো, আমার একটু দ্রুত যাইতে হবে, সময় কম। To reduce the moisture content of the leaf, to concentrate the juice, to bring the leaf to a flaccid condition in which the leaf can withstand the subsequent process of manufacturing. তাহলে 1 নাম্বার হলো ময়েশ্চার কন্টেন্ট রিডিউস করা, উইদারিং এর 1 নাম্বার অবজেক্টিভ। 2 নাম্বার, যদি ময়েশ্চার রিডিউস হয় তাহলে লিফের মধ্যে যে জুসি ম্যাটেরিয়াল যেটা আছে সেটা কি হবে, কনসেন্ট্রেট হবে। আর দেন 3 নম্বরে কি বলা হলো, টু ব্রিং দি লিফ টু এ ফ্ল্যাসিড কন্ডিশন। ফ্ল্যাসিড দ্যাট মিন্স নমনীয় কন্ডিশনে নিয়ে আসা, যেন পরের ধাপগুলো সুন্দরভাবে সম্পন্ন করা যায়। এখন ন্যাচারাল উইদারিং সাধারণত যে প্রক্রিয়ায় করা হয় সেটা দেখো কি, দ্য লিফ ইজ spread on banks of trays consisting of wire netting or Hessian cloth in open house without wall. তাহলে সেই ক্ষেত্রে ন্যাচারাল উইদারিং এর জন্য
চায়ের পাতা অর্থাৎ আফটার কালেকশন অর আফটার প্লাকিং টি লিভস, এটা কনসিস্টিং ওয়্যার নেটিং, তারের জাল অথবা হেসিয়ান ক্লথ, মোটা কাপড় যার সারফেস হলো স্মুথ নয়, রাফ রাফ সারফেস, যেমন জিন্সের প্যান্টের যে কাপড় এই ধরনের মোটা কাপড় বাট সারফেস কি রাফ, সেই ধরনের কাপড়ের ট্রের মধ্যে রাখা হয়। This withering is entirely dependent on the hygrometric condition of the surrounding air and is a slow process. এটা slow process. Then the leaf is spread evenly at the rate of about 0.5 kg per square meter. হ্যাঁ, তাহলে প্রতি স্কয়ার মিটারে মাত্র 500 গ্রাম লিভ উইদারিং করা যায় এই ন্যাচারাল উইদারিং পদ্ধতিতে। ওকে, দেন আর্টিফিশিয়াল বা ট্রাফ উইদারিংটা কি? ট্রাফ উইদারিং দেখো এইখানে আর্টিফিশিয়াল বা ট্রাফ উইদারিং এ এই ধরনের ট্রাফ থাকে, তাহলে একটা ট্রাফের দৈর্ঘ্য কত দেখো 15 থেকে 23 মিটার ইন লেন্থ, হাইট কত 1.5 মিটার and then breadth 1.82 মিটার। হ্যাঁ, তাহলে এই ধরনের এই সাইজের একটা ট্রাফে in practice troughs having 23 meter by 1.82 meter has been found most satisfactory. Such a trough can accommodate about 1023 kg of green leaf and requires about 250 to 630 cubic meter of air per minute. তাহলে দেখো এই ধরনের একটা ট্রাফে আমরা কত 1023 কেজি লিভ একসাথে উইদারিং করে ফেলতে পারি, আর ন্যাচারাল উইদারিং এ অনলি প্রতি স্কয়ার মিটারে মাত্র 500 গ্রাম উইদারিং করা যায়। সুতরাং কমার্শিয়াল বেসিসে ওই ন্যাচারাল উইদারিং যেটা সেটা কি সুইটেবল? নো স্যার। না স্যার। সুইটেবল নয়, অবশ্যই আর্টিফিশিয়াল উইদারিং বা ট্রাফ উইদারিং এ আমাদেরকে যেতে হবে। ওকে, then advantages of trough withering: the desired percentage of physical withering can be achieved under any climatic condition. আর বাইরে ঝড় বৃষ্টি যাই হোক, তাপমাত্রা যাই থাকুক না কেন, আমরা আমাদের টার্গেট যেটা সেটা করতে পারি। In trough, desired placid state of the leaf can be obtained in a period ranging from 10 to 18 hours, 10 থেকে 18 ঘন্টার মধ্যে আমাদের উইদারিং প্রক্রিয়াটা সম্পন্ন হয়ে যাইতে পারে। আর the withering period depends, এই যে 10 থেকে 18 ঘন্টা যেটা বললাম সেটা কি দ্বারা নিয়ন্ত্রিত হয়? কেমিস্ট্রি অফ লিভ, কেমিস্ট্রি অফ লিভ, দ্যাট মিনস লিফের মধ্যে যে ফিজিক্যাল কেমিক্যাল কম্পোনেন্ট যেগুলো আছে সেইগুলো দ্বারা নিয়ন্ত্রিত হয়। ময়েশ্চার কন্টেন্ট, কত পরিমাণে ময়েশ্চার আছে সেইটা দ্বারা নিয়ন্ত্রিত হবে। স্ট্যান্ডার্ড অফ প্ল্যাকিং, থিকনেস অফ স্প্রেড, টেম্পারেচার এন্ড রিলেটিভ হিউমিডিটি এন্ড আদার্স। তাহলে যত এই পরিমাণ এই জিনিসগুলোর পরিমাণ যতটা ভেরি করুক না কেন 10 থেকে 18 ঘন্টার বেশি কিন্তু আমাদের লাগবে না। ওকে, দেন ক্যাটাগরি অফ উইদার্ড লিভ, তাহলে উইদারিং এর পর আমরা যে প্রোডাক্ট যেটা পাবো, দ্যাট প্রোডাক্ট ক্যান বি ক্লাসিফাইড ইনটু 3 ক্যাটাগরি: সফট, মিডিয়াম এন্ড হার্ড। সফট আমরা কখন বলবো? যখন when leaf has been withered down to only 65 to 70% of its original moisture content. হ্যাঁ, তাহলে আমরা যখন ময়েশ্চার রিডিউস করে, আমরা দেখেছিলাম ময়েশ্চার যেন কত পার্সেন্ট থাকে? 74 থেকে 77% না ময়েশ্চার থাকে চায়ে, তাই তো? 74 থেকে 77% ময়েশ্চার থাকে প্রথম ক্লাসে দেখেছিলাম প্রথম দিকের স্লাইডে। তাহলে সেই ময়েশ্চার রিডিউস করে যদি 65 to 70% এ নামানো হয় তাহলে আমরা যে লিভটা পাবো সেটাকে আমরা বলবো সফট ক্যাটাগরির লিভ। আর এইটা যদি 60 to 65% এ নামিয়ে আনা হয় তাহলে যে প্রোডাক্ট পাবো সেটাকে আমরা বলবো মিডিয়াম ক্যাটাগরি উইদার্ড লিভ। আর when leaf has been withered to reduce the original moisture content to about 45%, তার মানে কি? তাহলে 45% কিন্তু রিডিউস করা, অরিজিনাল ওই যে 77% ছিল সেইখান থেকে 45% রিডিউস করলে যেটা পাওয়া যাবে, অর্থাৎ খুব বেশি ময়েশ্চার যদি আমরা রিডিউস করে ফেলি উইদারিং স্টেজে তাহলে যে ক্যাটাগরি আমরা সেটাকে বলবো হার্ড লিভ, হার্ড উইদার্ড লিভ। ওকে,
এই মাইক্রোফোন মিউট করো, মাইক্রোফোন মিউট করো। রাকিব, ওকে। দেন সাইন অফ গুড উইদারিংস, এই ভালো উইদারিং হয়েছে কিনা আমি বুঝবো কিভাবে? বুঝার কিন্তু দুটো প্রক্রিয়া আছে। দেখো 1 নম্বরে কি বলা হলো, when the leaf is withered properly the stalk of the shoot will not break when it is bent and will remain soft। অর্থাৎ আমি একটা টুইগ, উইদার্ড লিফের একটা টুইগ নিয়ে ওর আগা থেকে ধরে যদি বাঁকা করি তাহলে সে ভাঙবে না, এটা একটা সাইন। আবার আরেকটা সাইন হলো এক মুষ্টি, when a handful of leaf is squeezed into a ball it will remain almost the same form when the pressure is released। দুই হাতের মুঠোয় এক মুষ্টি উইদার্ড লিফ নিয়ে এটাকে যদি আমি গোলাকার শেপ দিয়ে আকৃতি অর্থাৎ বলের মতো আকার দিয়ে ডান হাত যদি উঠে নেই বা এক হাতের প্রেসার যেটা ছিল সেটা যদি সরাই নেই, তারপরেও যদি সেটা বল ফর্মে থাকে তাহলে আমরা বুঝবো যে না এটা ভালো উইদার হয়েছে, উইদারিংটা ভালো মানের হয়েছে। ওকে, দেন এইখানে চেঞ্জ কি কি হয় উইদারিং এর সময়? দেখো লিবারেশন অফ অ্যামাইনো অ্যাসিড ফ্রম প্রোটিন, প্রোটিন থেকে অ্যামাইনো অ্যাসিড লিবারেশন হয়, and increase in caffeine content, changes in organic acids, sugar, catechol, oxidase activity, chlorophylls, increase in soluble organic phosphorus and formation of volatile components। এই যে অ্যারোমার সাথে volatile components formation হওয়া, তাহলে উইদারিং এর সময় শুরু হবে। Increase cell membrane permeability। Okay, so these are the changes that takes place during withering. Now ruling of the tea leaf, ruling কেন করা হয়? To express the sap and juice from the leaf by rupturing itself। তার মানে উইদার্ড লিফে যে কন্ডিশনে নিয়ে আসা হলো সেইখান থেকে এই রুলিং স্টেজে এসে সেল মেমব্রেন যেটা আছে সেইটাকে আসলে রাপচার মানে ভেঙে ফেলা, ভেঙে ফেলে ওর ভিতর যে ম্যাটেরিয়ালস আছে, জুস আছে বা স্যাপ যেটা আছে, সেই স্যাপকে অক্সিজেনের সংস্পর্শে নিয়ে আসা অর্থাৎ ফার্মেন্টেশনের উপযোগী করে তোলার জন্য রুলিং করা হয়। ইফেক্ট কি হয় দেখো, when the cells are ruptured the enzymes of the leaf come in contact with the oxygen of air resulting in oxidation of the substances which are responsible for flavor, color, aroma, etc. Okay, এইটা হলো একটা রুলিং মেশিন। দেখো রুলিং মেশিন, এইখানে একটা সাদা যেটা দেখা যাচ্ছে আমার কার্সার যেখানে মুভ করছে, এটা হলো একটা স্টেবল টেবিল, এটা মুভ করে না। আর এই যে গোল্ডেন কালারের ড্রাম যেটা দেখা যাচ্ছে এইটা হলো ড্রাম। এই ড্রামের মধ্যে এই যে ইয়েলো কালারের যে লাইন যেটা আছে এইখান দিয়ে কিন্তু আসলে টি লিফ আসবে, উইদার্ড লিফ এসে ড্রামে এসে জমা হবে। এবং এইখানে দেখো চাকতির মতো এটা পুলি, এই পুলির সাহায্যে আমরা কি করতে পারি, এটা ঘুরিয়ে এখানে এই যে পুলি, এই প্রেসার আমরা বাড়াইতে পারি, কমাইতে পারি। তাহলে একটা রুলিং মেশিনে কি থাকবে, একটা টেবিল থাকবে স্টেবল, একটা ড্রাম থাকবে, ড্রাম বা সিলিন্ডার থাকবে, সেটা ঘুরতে পারে এবং এইখানে চ্যানেল থাকবে, এইখান দিয়ে উইদার্ড লিফ এই ড্রামের মধ্যে এসে জমা হবে এবং একটা পুলি থাকবে যার সাহায্যে আমরা প্রেসার বাড়াতে বা কমাতে পারবো। ওকে, এখন দেখো the leaf is loaded into the moving machine. During ruling the leaf heats up considerably either due to heavy charge or from the applied pressure। তাহলে এইখানে টেম্পারেচার কিন্তু বেড়ে যেতে পারে, এই জন্যই ওই যে প্রেসার, যদি টেম্পারেচার বেড়ে যায় তখন এই প্রেসার কমাই দিয়ে টেম্পারেচারটাকে কন্ট্রোল করা হয়। The temperature rise is mainly due to friction and fermentation reaction. The optimum temperature should not exceed the range of 27 to 32 degrees Celsius. The heavier the leaf charge, the full pressure applied by the ruler cap, and the faster the ruler revolves, the greater heat will be developed in the mass of the leaf. তার মানে যত চার্জ বেশি হবে অর্থাৎ লিফের পরিমাণ যত বেশি থাকবে ড্রামের মধ্যে, যত বেশি প্রেসার দেওয়া থাকবে এবং যত বেশি আরপিএম এ ড্রাম ঘুরবে বা সিলিন্ডার ঘুরবে তত বেশি হিট কিন্তু ডেভেলপ হবে। তাহলে এই যে 27 থেকে 32 ডিগ্রি টেম্পারেচার সেটা আমরা মেইনটেইন করব কিভাবে?
মেইনটেইন করার জন্য একটাই উপায় আমাদেরকে, তখন আমরা আইদার এই যে প্রেসার যেটা আছে সেটা প্রেসার রিলিজ করে দিলে হিট কমে যাবে, প্রেসার বাড়াইয়ে দিলে কি হিট বেড়ে যাবে। ওকে, এটা করে সাধারণত তাহলে ওই 27 থেকে 32 ডিগ্রি টেম্পারেচার যেটা সেটা মেইনটেইন করা হয়। দেখো এইখানে দ্য কমন টেকনিক অফ রুলিং ইজ অ্যাজ ফলোস। কি কি? ফার্স্ট রুল 30 মিনিটস ডিউরেশন উইদাউট প্রেসার, অর্থাৎ পুলি যেটা আছে সেটাকে 100% লুজ রেখে 30 মিনিট রুলিং করা হবে। দেন সেকেন্ড রুলের ক্ষেত্রে কি? 30 মিনিটস ডিউরেশন, প্রেসার টু বি অ্যাপ্লাইড প্রোগ্রেসিভলি at an interval of 6 minute on 4 minute off। 6 মিনিট অন রাখবো, 4 মিনিট অফ রাখবো, এইভাবে 30 মিনিট। দ্যাট মিনস 3 টাইমস মেশিনটাকে অন করব, অফ করব, না মানে প্রেসারটাকে অন করব, প্রেসার অফ করব, অর্থাৎ প্রেসার দিব, প্রেসার আবার বন্ধ করে দিব, রিলিজ করে দিব। এইভাবে 30 মিনিট 3 বার 6 মিনিট চালাবো প্রেসার সহ, 4 মিনিট প্রেসার ছাড়া, তার মানে 10 মিনিট চলে যাবে প্রতিবারে। এইভাবে 3 বার অপারেশন করতে হবে মেশিনটা। ইন দ্যাট কেস সেকেন্ড রুল সম্পন্ন হয়ে যাবে। দেন থার্ড রুল একইভাবে, এই যে যখন 6 মিনিট প্রেসার দিব, হাই প্রেসার একেবারে ম্যাক্সিমাম প্রেসার দিয়ে আর 4 মিনিট অফ রেখে থার্ড রুল করতে হবে। অনুরূপভাবে ফোর্থ রুল 30 মিনিট একইভাবে থার্ড রুলের মতো। তাহলে কয় মিনিট গেল? 30 30 60 90 120, অর্থাৎ 2 ঘন্টায় একটা বেচের রুলিং কিন্তু শেষ হয়ে যাবে। ঠিক কি না? বুঝেছি? জি স্যার। আচ্ছা, তাহলে আমাদের আবার বলেন। হ্যাঁ, তাহলে ফার্স্ট রুল আমরা বললাম কি 30 মিনিট কোনো প্রেসার ছাড়া। সেকেন্ড রুল 6 মিনিট প্রেসার দিব, 30 মিনিট ডিউরেশন, 30 মিনিট চালাবো সেকেন্ড রুলের জন্য। তার মধ্যে 3 বারে, প্রথমবার 6 মিনিট প্রেসার সহ, 4 মিনিট প্রেসার ছাড়া, এইভাবে 3 বার। থার্ড রুল 30 মিনিট চালাবো, 6 মিনিট ম্যাক্সিমাম প্রেসার দিব, 4 মিনিট একেবারে প্রেসার ছাড়া, এইভাবে 3 বার। ফোর্থ রুল থার্ড রুল সেম, তার মানে 120 মিনিট, অর্থাৎ 2 ঘন্টায় আমার একটা ব্যাচের রুলিং সম্পন্ন হয়ে যাবে। ওকে, ফার্মেন্টেশন আমরা আগামী দিন ফার্মেন্টেশন থেকে শুরু করব। এইখান পর্যন্ত আজকে যা পর্যন্ত আলাপ আলোচনা করা হলো, এইখানে কারো কোনো কোশ্চেন থাকলে আমরা আলাপ আলোচনা করতে পারি, বলো। স্যার বাংলাদেশে গ্রিন টির মান কেন ভালো না? বাংলাদেশে গ্রিন টির মান কেন ভালো নয়? ভালো প্রশ্ন। বাংলাদেশে আসলে ওই যে গ্রিন টি প্রসেসিং আগামী ক্লাসে দেখাবো না, প্রসেসিং এর যে ধাপগুলো, সেইখান দেখেই তুমি এর উত্তরটা পেয়ে যাবে। এবং সেই প্রসেসিং এর ধাপগুলো যত অ্যাকিউরেটলি বা যতটা সেনসিটিভলি হ্যান্ডেল করা যাবে, তত ভালো মানের গ্রিন টি প্রডিউস হবে। আসলে ওই ধাপগুলো কন্ট্রোল করার জন্য যে ফ্যাসিলিটিস দরকার, এখন পর্যন্ত আমাদের দেশে সেইগুলো ওইভাবে ডেভেলপ হয় নাই, যার ফলশ্রুতিতে অত্যন্ত ভালো মানের গ্রিন টি আমরা তৈরি করতে পারছি না। আর কোনো কোশ্চেন? স্যার চা যদি বলো। স্যার চা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে চা খেলে যে উপকারটা সেটা কি পাওয়া যাবে? চা ঠান্ডা হয়ে যাওয়া মানে এই নয় যে ওর যে কেমিক্যাল কনস্টিটিউয়েন্ট সেইগুলো নষ্ট হয়ে যাবে। এখন এইখানে আমরা ক্যাফেইন যেটা সেটা বললাম কি, ক্যাফেইনটা ক্রিম আকারে উপরে প্রিসিপিটেট করে যায়। এখন প্রিসিপিটেশন যদি পড়ে যায়, তাহলে ক্যাফেইনের যে বেনিফিট অর্থাৎ রিফ্রেশিং এবিলিটি যেটা আছে সেইটা আমরা কম পাবো। অর্থাৎ এই ক্যাফেইন তো তোমার যাচ্ছে না, ক্যাফেইন তখন আলাদা হয়ে যাচ্ছে আর কি। তাহলে সেইখান থেকে আমরা বঞ্চিত হব, বাট অন্যান্য বেনিফিশিয়াল ইফেক্ট যেটা আছে সেটা আমরা পাবো। স্যার যারা চায়ে হচ্ছে একটু কম মিষ্টি হলে খেতে পারে না, তারা স্যার অল্টারনেট হিসেবে কি ব্যবস্থা নিতে পারে? অল্টারনেট নাই, এইটা হলো আসলে মানুষ পারে না এই ধরনের কোনো কাজ নাই। জাপানে গিয়ে আমি পার্সোনালি বা আমরা দেখেছি সবাই কি চা খাচ্ছে চিনি ছাড়া একেবারে। এখন পর্যন্ত আমার কিন্তু সেই অভ্যাসটা আছে, অর্থাৎ চিনি ছাড়া চা খাওয়া এইটা কিন্তু নরমাল। এখন এটা হ্যাবিটের বিষয়। ইফ ইউ ডিজায়ার ইউ ক্যান চেঞ্জ। হ্যাঁ, তুমি যদি এই ইন্টেনশনটা পোষণ করো যে না আমি আজকে থেকে চিনি দিয়ে চা খাবো না, চিনি ছাড়া খাবো, প্রথমে 2-1 দিন হয়তো একটু সমস্যা হবে, 1 সপ্তাহ 2 সপ্তাহ, তার পরবর্তীতে
you can accommodate yourself with tea without sugar. হ্যাঁ, স্যার চাতে বুঝা হচ্ছে গেল? অনেকে মধু দিয়ে খায়, এটা কি স্বাস্থ্যকর? হ্যাঁ, মধু দিয়ে খাওয়া যেতে পারে। মধুতে আসলে এডিশনাল সুগার ব্যতীত এডিশনাল এবং সুক্রোজের পরিবর্তে ওইখানে ফ্রুকটোজের পরিমাণটা বেশি আছে এবং ওর কিছু হেলথ বেনিফিট আছে, সুতরাং সেই জিনিসটা আমরা পেতে পারি। আর কিছু স্যার তাহলে what স্যার are different চুলে different- মেহেদি লাগানোর সময় স্যার চাইল্ড লিকার দেয় কেন? চুলে মেহেদি লাগানোর হ্যাঁ জি সময় স্যার, এর জি স্যার। এর যে এই যে লিকারিং কোয়ালিটি, এইখানে যে ফেনোলিক কম্পাউন্ড যেগুলো আছে না, এগুলো কি আসলে কেমিক্যাল সাবস্টেন্স, তো এইটা করে কি ওদের ওইখানে হয়তো ওর যে কালার ডেভেলপমেন্টে কোনো কন্ট্রিবিউট করে আর কি। পার্টিকুলারলি এই যে ব্ল্যাক টি এর ব্ল্যাক কালার যেটা আসে, এইখানে এই যে টেনিন বা পলিফেনোলিক কম্পোনেন্ট যেগুলো আছে, যেগুলো ব্রেকডাউন হয়ে এডিশনাল কম্পোনেন্টে কনভার্ট হয়, ওইগুলো হেল্প করে কালার ডেভেলপমেন্টে, এই জন্য এইটা অনেকে ব্যবহার করে আর কি।